আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অনুপাত বিশ্লেষণ সম্পর্কিত মূলধন গিয়ারিং অনুপাত এবং সম্পদ আবর্তন অনুপাত সম্পর্কিত একটি সৃজনশীল প্রশ্নের উদাহরণ এর মাধ্যমে এই দুটি বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে এই চ্যানেলে নিয়মিত আমি অনলাইনে ক্লাস আপলোড করে থাকি। তাই আমার ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা যদি বেল আইকনটি অন করে রাখো, তাহলে আমি ক্লাস আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো এই যে লক্ষ্য করি, একটি প্রশ্ন তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। তো এই প্রশ্নে আমি এই যে গ নাম্বারে এই মূলধন গিয়ারিং অনুপাত এবং মোট সম্পদ আবর্তন অনুপাত নির্ণয় করব, কিন্তু তার আগে আরও দুইটা অনুপাত আমি নির্ণয় করার চেষ্টা করব। সেটি হচ্ছে অনাদায় পাওনা অনুপাত এবং দেনাদার ও পাওনাদার আবর্তন অনুপাত। একটি পূর্ণ সৃজনশীল প্রশ্নের মাধ্যমে আমি উদাহরণটা দেখানোর চেষ্টা করব। তো আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাই এই সিরাজ লিমিটেডের 2020 সালের 31শে ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ। এখানে আছে মূলধন ও দায়সমূহ, এদিকে আছে সম্পদসমূহ এবং আরও কিছু তথ্যাবলী রয়েছে। এই তথ্যাবলী সাধারণত প্রশ্নের নিচে থাকে, কিন্তু আমি পাশে লিখেছি জায়গা সেভ করার জন্য। তো এই তথ্যের আলোকে আমাদের ক নাম্বারে বলেছে অনাদায় পাওনা ও প্রাপ্য হিসাবের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এই তথ্যের আলোকে আমরা প্রথমে ক নাম্বারের সমাধানের চেষ্টা করি। তো ক নাম্বারের সমাধানের জন্য উদ্দীপকের অংশটা আমি উপরে নিয়ে এসে রাখলাম, এর নিচে সমাধান করব। উত্তর ক, অনাদায় পাওনা অনুপাত সমান। অনাদায় পাওনা অনুপাতের সূত্র কি মনে আছে? তোমরা হয়তো অনেকেই পারবে, তারপরে আমি লিখে দিচ্ছি। উপরে লিখব অনাদায় পাওনা আর নিচে লিখব এই প্রাপ্য হিসাব ও প্রাপ্য নোট দুইটার যোগফল। তো এবার আমরা এই যা হবে সেটাকে আবার 100 দিয়ে গুণ করতে হবে, কারণ পার্সেন্টেজ আকারে উত্তর হবে। তো এখন আমরা মান লিখব। তো লক্ষ্য করি অনাদায় পাওনা এই অঙ্কে কত আছে, এই যে অন্যান্য তথ্যাবলী সবার নিচে উক্ত বছরে অনাদায় পাওনার পরিমাণ ছিল 5,000 টাকা। এই 5,000 টাকা অনাদায় পাওনা উপরে লিখব। এই যে 5,000 টাকা অনাদায় পাওনা উপরে লিখব। আর প্রাপ্য হিসাব আর প্রাপ্য নোট থাকবে এই সম্পদ পাশে। প্রাপ্য হিসাব ছিল 40,000 টাকা, এটা এখানে লিখব, যোগ প্রাপ্য নোট হচ্ছে এই যে 10,000 টাকা, এটা এইখানে লিখব। এবার আমরা সমাধান করব। গুণ 100 এখানে রেখে দিব, 5,000 এখানে দাগ দিয়ে 5,000 উপরে লিখে রাখবো, আর 40 আর 10 কত, 50,000। তো 40 আর 10 50,000 নিচে লিখব, ইন্টু 100 দিব। এখন আমরা সমাধান করব। তো আমি অবশ্য ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করে দেখাচ্ছি। 5,000 ইন্টু 100 ভাগ 50,000 সমান এই 10% উত্তর হবে। 10% কেন হবে? যে 100 দিয়ে গুণ করেছি সেজন্য 10% উত্তর হবে। অর্থাৎ প্রাপ্য হিসাব ও দেনাদারের পরিমাণ যা ছিল তার 10% আদায়যোগ্য নয় হিসেবে এটি দ্বারা প্রকাশ পাচ্ছে। তো এইভাবে আমরা অনাদায় পাওনা অনুপাতের হার নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের খ নাম্বারে বলেছে দেনাদার আবর্তন অনুপাত এবং পাওনাদার আবর্তন অনুপাত নির্ণয় করতে বলেছে। তো আমরা জানি দেনাদার আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে উপরে নেট ধারে বিক্রয়, নিচে দেনাদার প্লাস প্রাপ্য নোট, আর পাওনাদারের সাথে ধারে ক্রয়ের সম্পর্ক। তো চলো আমরা এই তথ্যের ভিত্তিতে খ নাম্বারের সমাধান করার চেষ্টা করি। তো খ নাম্বারের সমাধানের জন্য আমরা আবার সেই উদ্দীপকের অংশটা উপরে নিয়ে এসে রাখলাম। এই যে সিরাজ লিমিটেড 31শে ডিসেম্বর 2020 সালে তথ্যাবলী এখানে দেওয়া আছে। তো ক্ষয়ের 1 নাম্বারে প্রথমে কি ছিল, দেনাদার আবর্তন অনুপাত সমান, সূত্র লিখব। দেনাদার আবর্তন অনুপাতের সূত্র কি? এখানে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে দেনাদারের সাথে ধারে বিক্রয়ের সম্পর্ক। সেজন্য আমাদের সূত্রটি হবে উপরে নিট ধারে বিক্রয় আর নিচে হবে দেনাদার এবং প্রাপ্য বিল। তো এই অঙ্কে দেনাদারও নাই, প্রাপ্য বিলও নাই, তাহলে কি লিখব?
দেনাদারের অপর নাম প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব, আর প্রাপ্য বিলের অপর নাম প্রাপ্য নোট। সেজন্য আমরা দেনাদার আবর্তন অনুপাতের সূত্র হবে উপরে ধারে বিক্রয়, নিচে প্রাপ্য হিসাব আর প্রাপ্য নোটের যোগফল। এখন দুইটার মধ্যে যদি একটি থাকে নিচে, তাহলে একটা লিখব। যেহেতু এখানে প্রাপ্য হিসাব প্রাপ্য নোট দুইটাই রয়েছে, সেজন্য আমরা দুইটা লিখেছি। এবার আমরা মান লিখব। তো এইখানে একটি বিষয়, ধারে বিক্রয় আমাদের নির্ণয় করে নিতে হবে। কিভাবে? এই যে এইখানে পড়ি ডান দিকে অন্যান্য তথ্যাবলীর মধ্যে বিক্রয় 8 লাখ, যার 25% ধারে, ওটা আমাদের বের করতে হবে। তো লক্ষ্য করি, এই যে মোট বিক্রয় 8 লাখ টাকা, তাহলে ধারে বিক্রয় কত হবে? এই 8 লক্ষ এর এই 25% লেখা আছে এখানে, তাহলে 8 লক্ষ ইন্টু 25%, 8 লক্ষ ইন্টু 25%। কীভাবে পেলাম? এই 8 লক্ষ টাকা হচ্ছে মোট বিক্রয়, ধারে বলেছে এখানে এই যে 25%, এই যে 25% ধারে, তাহলে 8 লক্ষর 25% কত হবে? আবার আমরা ক্যালকুলেটর দিয়ে বের করি। 8 লক্ষ ইন্টু 25%, এই যে 2 লক্ষ টাকা, তাহলে আমরা এখানে লিখব 2 লক্ষ টাকা ধারে বিক্রয়। তাহলে ধারে বিক্রয় পেলাম 2 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকা আমরা উপরে লিখব। আর প্রাপ্য হিসাব আর প্রাপ্য নোট আমরা এখানে লিখব। প্রাপ্য হিসাব কত ছিল? এই যে 40,000 টাকা, যোগ প্রাপ্য নোট কত ছিল? এই যে 10,000 টাকা, সমান দিব। এবার আমরা এই দুইটা যোগ করে 50,000 টাকা, তাহলে 2 লক্ষকে যদি 50,000 দিয়ে ভাগ করি তাহলে হবে এই 4 বার। আমি আবার দেখাচ্ছি, একটু লক্ষ্য করি ক্যালকুলেটরের মাধ্যমে। এই যে 2 লক্ষ ভাগ এই দুটো যোগ করে 50,000 সমান এই যে 4। তো আমরা জানি এই আবর্তন কথাটা থাকলে বার লিখতে হয়। তো এইভাবে আমরা দেনাদার আবর্তন অনুপাত নির্ণয় করতে পারি। তো খ নম্বরে আরেকটা প্রশ্ন বলেছিল পাওনাদার আবর্তন অনুপাত, সেটি নির্ণয় করার চেষ্টা করব। পাওনাদার আবর্তন অনুপাতের সূত্র কি? ধারে ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, ধারে ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, বিষয়টি মনে রাখবো। তাহলে এখানে সূত্র লিখব, উপরে নিট ধারে ক্রয়, নিচে লিখব পাওনাদার। কিন্তু এই অঙ্কে পাওনাদারের পরিবর্তে লিখব প্রদেয় হিসাব আর প্রদেয় নোট। তাহলে আমরা এখানে লিখব প্রদেয় হিসাব যোগ প্রদেয় নোট, কেননা পাওনাদারের অপর নাম প্রদেয় হিসাব। এখন আমরা মান লিখব, সমান দিব, এখানে একটি দাগ দিব। তো এখানে মান লেখার পূর্বে আমাদের নির্ধারে ক্রয় কত টাকা সেটি বের করতে হবে। তো এখানে মোট ক্রয় কত টাকা? এই যে অন্যান্য তথ্যাবলীর মধ্যে মোট ক্রয় 5 লক্ষ টাকা, যার 30% ধারে। আবারও বলি, মোট ক্রয় 5 লক্ষ টাকা, তাহলে আমরা লিখব মোট ক্রয় 5 লক্ষ টাকা, 30% ধারে। তাহলে এখানে লিখব ধারে ক্রয় সমান 5 লক্ষ ইন্টু এই 30% সমান কত হবে? আবার আমরা সেই ক্যালকুলেটরের মাধ্যমে বের করি। 5 লক্ষ ইন্টু 30%, এই যে 1,50,000 টাকা। তো এইখানে আমরা লিখব 1,50,000 টাকা। তাহলে আমরা ধারে ক্রয় পেলাম 1,50,000 টাকা, এটা আমরা এই উপরে লিখব, এই যে নির্ধারে ক্রয়ের পরিবর্তে এই টাকাটা লিখব। আর নিচে আমরা প্রদেয় বিলের মান লিখব আর প্রদেয় নোটের মান লিখব। প্রদেয় বিল কত টাকা? প্রদেয় হিসাব কত টাকা? এই যে 30,000 টাকা, যোগ প্রদেয় নোট কত টাকা? এই যে 10,000 টাকা। এখন আমরা কি করব? 1,50,000কে ভাগ করব 30,000 আর 10,000 দুটো যোগ করে 40,000 দিয়ে। তাহলে আবার আমি ক্যালকুলেটরে ভাগ করে দেখি, 1,50,000 ভাগ এই দুটো যোগ করে 40,000 দিয়ে ভাগ করব, সমান এই যে 3.75 বার উত্তর হবে। তাহলে আমরা এখানে লিখব 3.75 বার। তো এইভাবে আমরা পাওনাদার আবর্তন অনুপাত নির্ণয় করতে পারি। তো
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। আজকের আলোচনার যেটি প্রধান বিষয় ছিল মূলধন গিয়ারিং অনুপাত, সেটি নির্ণয়ের জন্য। তো আমরা এই তথ্যের আলোকে গ নাম্বারের সমাধান করব। মূলধন গিয়ারিং অনুপাত এবং মোট সম্পদ আবর্তন অনুপাত নির্ণয় করার চেষ্টা করব। তো চলো, এই যে লক্ষ্য করি, আবার সেই উদ্দীপকটা আমি উপরে নিয়ে এসে রাখলাম। মূলধন গিয়ারিং অনুপাতের সূত্র কি, এটি হয়তো অনেকের মনে নাই, তারপরেও আমি বলে দিচ্ছি। মূলধন গিয়ারিং অনুপাতের সূত্র হচ্ছে, উপরে হবে স্থির খরচযুক্ত তহবিল। এখন তোমাদের মনে হতে পারে স্থির খরচযুক্ত তহবিল কোনগুলি? স্থির খরচযুক্ত তহবিল হচ্ছে অগ্রাধিকার শেয়ার মূলধন প্লাস ঋণপত্র, ঋণ, বন্ড ইত্যাদি। তাহলে এই অঙ্কে স্থির খরচযুক্ত তহবিল একটি ছিল, সেটি হচ্ছে এই 10% বন্ড। এই 10% বন্ড ব্র্যাকেটে লিখে রেখেছি। আর নিচে হবে সাধারণ শেয়ার মালিকানা সত্ত্ব। তাহলে আমাদের স্থির খরচযুক্ত তহবিল বন্ড পেলাম, কিন্তু সাধারণ শেয়ার মালিকানা সত্ত্ব তো এইখানে এই তথ্য থেকে আমাদের বের করতে হবে। সেই জন্য আমরা এই যে এখানে শেয়ার মালিকানা সত্ত্ব আলাদা বের করে নিব। তো শেয়ার মালিকানা সত্ত্ব যদি এই তথ্য হতে বের করতে চাই, তাহলে এই যে লক্ষ্য করি, সাধারণ শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিত তহবিল এবং সংরক্ষিত আয়ের জের, এই তিনটা এইখানে আমরা লিখব। সাধারণ শেয়ার মূলধন যোগ সাধারণ সঞ্চিতি তহবিল যোগ এই যে সংরক্ষিত আয়ের জের। এখন আমরা মান লিখব, অর্থাৎ শেয়ার মালিকানা সত্ত্ব বলতে বোঝায় মালিকানা তহবিল, সাধারণ শেয়ার মালিকানা তহবিল। এই শেয়ার মূলধন কত ছিল? 2,10,000 টাকা, এই যে লিখেছি। যোগ সাধারণ সঞ্চিতি কত ছিল? এই যে 30,000 টাকা। যোগ সংরক্ষিত আয়ের জের কত ছিল? এই যে 20,000 টাকা। তাহলে 2,10,000 আর 30,000 যোগ করে হয় 2,40,000 আর 20,000, সম্ভবত 2,60,000 টাকা হবে। সাধারণ শেয়ার মালিকানা সত্ত্ব পেলাম 2,60,000 টাকা, এইটার মান। আর স্থির খরচযুক্ত তহবিল কোনটা? এই যে 10% বন্ড, 1 লক্ষ টাকা। তো আমরা এখানে লিখব, এই 1 লক্ষ টাকা উপরে লিখব আর নিচে 2,60,000 টাকা লিখব, ভাগ করব। তো আমরা ভাগ করি আবার ক্যালকুলেটর ব্যবহার করে। 1 লক্ষ ডিভাইডেড 2,60,000 সমান 0.38:1 হবে। তাহলে আমরা এখানে লিখব এই যে 0.38:1 হবে। তো এইভাবে আমরা এই মূলধন গিয়ারিং অনুপাত নির্ণয় করতে পারি। সূত্রটি হচ্ছে, উপরে স্থির খরচযুক্ত তহবিল। স্থির খরচযুক্ত তহবিল কোনগুলি আমি আবারও বলছি, অগ্রাধিকার শেয়ার মূলধন প্লাস দীর্ঘমেয়াদী ঋণ, বন্ড, ঋণপত্র ইত্যাদি। কিন্তু এই অঙ্কে একটি মাত্র স্থির খরচযুক্ত তহবিল আছে, সেটি হচ্ছে এই 10% বন্ড, 1 লক্ষ টাকা, সেটি আমরা লিখেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ নাম্বারে আরেকটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে মোট সম্পদ আবর্তন অনুপাত। মোট সম্পদ আবর্তন অনুপাত বলতে বোঝায় বিক্রয়ের উপর ভিত্তি করে, অর্থাৎ মোট সম্পদের উপর ভিত্তি করে বিক্রয়ের অনুপাত নির্ণয় করা। সেজন্য সূত্রটি হচ্ছে, উপরে নিট বিক্রয় আর নিচে হচ্ছে এই মোট সম্পদ। এখন এইখানে মোট সম্পদ বলতে বোঝায় এই সম্পদ পাশের মোট যোগফল, কিন্তু যদি অলিক সম্পদ থাকে সেটি কিন্তু বাদ যাবে। কেননা মোট সম্পদ বলতে অলিক সম্পদ ব্যতীত অন্যান্য সম্পদ বোঝায়। অলিক সম্পদ কোনগুলি? প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবলেখকের কমিশন ইত্যাদি, শেয়ার অবহার ইত্যাদি। তো এই অঙ্কে অলিক সম্পদ নাই, সেজন্য মোট সম্পদ বলতে এই সম্পদ পাশের যোগফল 4 লক্ষ টাকা হবে। আর নিট বিক্রয়, এই যে এখানে যে বিক্রয় দেয়া আছে 8 লক্ষ টাকা, এই বিক্রয় নিট বিক্রয় হিসেবে গণ্য হবে। কেননা নিট বিক্রয়ের সূত্র হচ্ছে মোট বিক্রয় থেকে বিক্রয় ফেরত আর বিক্রয় বাট্টা বিয়োগ করতে হয়। এখন এই অঙ্কে বিক্রয় ফেরতও নাই, বিক্রয় বাট্টাও নাই,
তাহলে আমাদের এই 8 লক্ষ টাকাই এই নিট বিক্রয় হিসেবে গণ্য হবে। তো এখন আমরা মান লিখব। লক্ষ্য করি মোট সম্পদের সংজ্ঞাটা আমরা এখানে লিখলাম। অলিক সম্পদ ব্যতীত মোট সম্পদের যোগফল এই 4 লক্ষ টাকা। এখানে বলেছি কিন্তু অলিক সম্পদ ব্যতীত বলেছি, অর্থাৎ অলিক সম্পদ আমাদের এখানে ছিল না। যদি থাকতো তাহলে কিন্তু 4 লক্ষ থেকে বিয়োগ করতাম। অর্থাৎ মোট সম্পদ হচ্ছে এই 4 লক্ষ টাকা, এখান থেকে পেলাম এই যে সম্পদ পাশের যোগফল। 4 লক্ষ টাকা নিচে লিখব, আর উপরে নিট বিক্রয় লিখব। নিট বিক্রয় কত? এই যে 8 লাখ, আর নিচে লিখব 4 লাখ। 8 লাখকে 4 লাখ দিয়ে ভাগ করে 2 হবে, কিন্তু আমরা জানি আবর্তন থাকলে বার লিখতে হয়। তো এইভাবে আমরা সম্পদ আবর্তন অনুপাত নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি এই অনুপাত বিশ্লেষণ সম্পর্কে এই আজকের ক্লাস সহ মোট 30টি ক্লাস নিয়েছি। আশা করি আমার ক্লাসগুলি যারা ভালো মতো দেখবে তারা নিজের চেষ্টায় হিসাব বিজ্ঞান শিখতে পারবে, প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।